গোটা বিশ্ব এই মুহূর্তে একদম মানে প্রবল রকম হিট ওয়েভে পড়ছে। সব থেকে বেশি এফেক্টেড এরিয়া অবশ্যই ওয়েস্টার্ন ইউরোপ, এবং ওয়েস্টার্ন ইউরোপের যে অংশগুলো যেমন ফ্রান্স বা ইতালি, এই দেশগুলোতে এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ফ্রান্সে কয়েকদিন আগেই ফ্রান্সের সরকার যে কাজটি করেছে সেটি হচ্ছে ওরা একটা মিউজিক ফেস্টিভ্যাল করে, যেটা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। সেই স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালে অ্যালকোহল ব্যান করে দেওয়া হয়েছে, রাস্তায় নাচ গান করা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি একেবারে প্রবল রকম মানে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এই গ্লোবাল ওয়ার্মিং তো অন্যতম একটা বড় কারণ। তারপরে এবছর এই এলনিনোর জন্য গোটা ইউরোপ জুড়ে টেম্পারেচার প্রবল রকম করে বাড়ছে। টেম্পারেচার বাড়ছে শুধু নয়, এবং ইউরোপিয়ানদের যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে কিন্তু তাদের ইউরোপে বহু মানুষ মারা গিয়েছে ইতিমধ্যে। এবং এই পরিস্থিতি কতদিন চলবে তা কিন্তু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষেও বলা সম্ভব হচ্ছে না, কারণ মেট ডিপার্টমেন্ট যেটা বলেছে যে এই পরিস্থিতি আস্তে আস্তে আরও খারাপ হতে চলেছে। এই এলনিনোর প্রভাবে যে সমস্যাটি হয় যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে অ্যাভারেজ টেম্পারেচার, সেই অ্যাভারেজ টেম্পারেচার পার্টিকুলারলি কিন্তু হঠাৎ করে বেড়ে যায়, এবং সেটি প্রায় 1.5-2 ডিগ্রি বেড়ে যেতে পারে, তারপরে একটু হলেও কমে। ফলত মানুষজনের সেই মুহূর্তে মনে হতো টেম্পারেচার বুঝি কমছে না, এই যে অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে যাওয়া, এবং সেটা কিন্তু এবার এটাকে বলা হচ্ছে একদম মানে গডজিলা এলনিনো, মানে রীতিমতো প্রবল রকম একটা প্রেশার আসতে চলেছে আমাদের পৃথিবীর জলবায়ুর উপরে। পৃথিবীর তাপমাত্রা প্রবল রকম করে বাড়তে চলেছে, এবং এটা আগামীতে যে কি প্রবল ক্ষতি করতে চলেছে গোটা বিশ্বে, এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে বিশ্বের যে এগ্রিকালচার কৃষি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। ইউরোপ যেরকম পুড়ছে, সেরকম কিছু জায়গায় দেখা যাচ্ছে যে প্রবল রকম বৃষ্টি হবে, বিশেষ করে আমেরিকায় প্রবল রকম বৃষ্টি হবে। এবার দিয়ে সাহারা এবং তার সাথে সাথে সাবসাহারান যে এরিয়াগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রবল রকম যে ড্রট, অর্থাৎ বৃষ্টিহীন যে পরিস্থিতি তৈরি হবে, ভীষণ রকম শুষ্ক আসবে, এবং এই অঞ্চলগুলোতে কিন্তু মানুষজনের সত্যি আগামীতে বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠতে পারে। এবং পৃথিবীর অর্ধেকের বেশি এগ্রিকালচারাল ফিল্ড, এবং যেটা আপনারা জানেন যে এগ্রিকালচারাল ফিল্ড বলতে তো শুধুমাত্র আমরা যে বড় লার্জ স্কেলে যেখানে কৃষি হয় সেই কৃষি উৎপাদন নয়, ছোট ছোট মানুষ যারা ছোট ছোট জমিতে চাষাবাদ করেন, তাদের কিন্তু অনেক বেশি নির্ভর করতে হয় প্রকৃতির উপরে, তাদের অনেক বেশি নির্ভর করতে হয় এই ক্লাইমেটের উপরে। এই ক্লাইমেট যেহেতু চেঞ্জ হচ্ছে, আগামীতে কিন্তু পরিস্থিতি সত্যি খুব খারাপ হতে চলেছে। এবং এই যে একটা টেম্পারেচারের একটা নির্দিষ্ট সীমারেখা বেঁধে রাখা হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের, যে 1.5, এই 1.5 ক্রস করে যেতে পারে যে কোনো মুহূর্তে আগামীতে। এবং তারপরে যে ক্যাটাস্ট্রফি, যে পৃথিবীর বুকে যে প্রবল যে ক্ষতি নেমে আসবে, পৃথিবীর বুকে যে প্রবল রকম দারিদ্র্য নেমে আসবে, পৃথিবীর বুকে যে প্রবল রকম কৃষির উপরে প্রভাব নেমে আসবে, তা কিন্তু আমরা আগামীতে দেখতে পাবো। তবে এবছর তার একটা টেস্টিং পিরিয়ড বলা যেতে পারে। এবং এই মুহূর্তে ইউরোপ যেটা সহ্য করছে, সেই সহ্যটা শুধুমাত্র ইউরোপ করছে এমনটা নয়, আমাদের ভারতবর্ষেও দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সেন্ট্রাল পার্ট, মানে মোটামুটি উত্তর ভারতের একটা বড় অংশ জুড়ে কিন্তু এখনও পর্যন্ত সে অর্থে মেঘের দেখা নেই। যদিও আমাদের পূর্ব প্রান্তে এবং উত্তর পূর্ব ভারতে অবশ্যই বৃষ্টি চলছে, কারণ এখানকার বৃষ্টি মূলত নির্ভর করে বঙ্গোপসাগরের উপরে, কিন্তু যে অংশটায় বৃষ্টি সবথেকে বেশি এই মৌসুমি বায়ুর উপর নির্ভর করে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এবার একটু প্র্যাকটিক্যালি প্রবলেম দেখা দেবে। এবং এই এলনিনোর প্রভাবে আগামীতে আমরা আরও কত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হব তা কিন্তু ভবিষ্যৎ বলবে। এবং আগামী 12-14 মাস, ইনফ্যাক্ট আগামী বছর পর্যন্ত এর প্রভাব চলতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। এলনিনোর প্রভাবে তো প্র্যাকটিক্যালি মানুষজনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছেই, তার সাথে একই সাথে এই কদিন আগে যেভাবে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, তার ফলে এই যে যুদ্ধের যে প্রভাব, সেই প্রভাব থেকে মানুষের একটু কোথাও হয়তো বা রেয়াত পাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু এই রেয়াত পাওয়ার পরও যেটা দেখা যাচ্ছে যে যুদ্ধের উত্তেজনা, যুদ্ধের তাপমাত্রা সব কিছু বাড়িয়ে দিতে ইসরায়েল একা দায়িত্ব নিয়েছে। তারা কিন্তু তাদের এই যে গ্রেটার ইসরায়েলের যে ভাবনা, সেই ভাবনা থেকে কিছুতেই সরবে না। ইনফ্যাক্ট এখন যেটা দেখা যাচ্ছে যে আমেরিকা
এবার ইসরায়েলকে রীতিমতো শাসাতে শুরু করে দিয়েছে এবং এই যে ভান্সের তরফ থেকে মানে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তার তরফ থেকে কিন্তু রীতিমতো ইসরায়েলকে বলে দেওয়া হয়েছে যে এরকম চলতে থাকলে কিন্তু আগামীতে সত্যি সত্যি আমরা আপনাদের একমাত্র বন্ধু, গোটা পৃথিবীতে একমাত্র বন্ধু আমরাই, কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামীতে মানে আমাদেরও কিছু করার থাকবে না। এই যে বিশ্ব অর্থনীতিতে যে প্রবল রকম ক্ষতি যুদ্ধের জন্য হয়েছে তা আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারে এবং আমেরিকা খুব ভালো করে বুঝতে পারে বলেই তারা চাইছে যুদ্ধ থেকে নিজেদের হাত গুটিয়ে নিতে, কিন্তু ইসরায়েল তো তাদেরকে ঠিক করতে দেবে না। ইসরায়েলে কিন্তু এই মুহূর্তে তাদের যে বিদেশ মন্ত্রকের যা বক্তব্য তাতে হচ্ছে যেভাবে নাজিদের সাথে যা যা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যেন এই মুহূর্তে বর্তমান নাজিদের সাথে তাই করে। বর্তমান নাজি বলতে তারা অবশ্যই ইরানকে বুঝিয়েছে, তাদের একমাত্র মাথা ব্যথার কারণ ইরান, কারণ এই গোটা মিডল ইস্টে বা এই দেখা যাচ্ছে যে মিডল ইস্টের যে দেশগুলো সেই দেশগুলোকে যারা শক্তি যোগান দেয়, যে দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারে তাদেরকে শক্তি যোগান দেয়, সেই শক্তি যোগান কিন্তু দেয় একমাত্র ইরান। সুতরাং ইরানকে শেষ করা, ইরানকে পর্যুদস্ত করা কিন্তু ইসরায়েলের অন্যতম বড় লক্ষ্য। কিন্তু পৃথিবীর এই অর্থনৈতিক ডামাডোলের মধ্যে, অর্থনৈতিক কন্ডিশনের মধ্যে যেখানে এলিনের জন্য এগ্রিকালচার ভীষণ রকম প্রভাবিত হতে পারে এবং মানুষজন সত্যি সত্যি আগামীতে খাদ্য সংকটের সম্মুখীন হবে, এটা মোটামুটিভাবে এখন পর্যন্ত অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে, প্রায় পরিষ্কার যে আগামীতে কিন্তু পরিস্থিতি আরও ক্ষতিকর হতে চলেছে, আরও উদ্বেগজনক হতে চলেছে। কিন্তু এই সময় যদি যুদ্ধ বা এই সংক্রান্ত যে বিষয়গুলো সেখান থেকে আমরা সরে না আসতে পারি, বিশেষ করে আমেরিকা যেহেতু সরে এসছে, ইসরায়েলের মতো দেশ যারা অন্যতম যুদ্ধবাজ দেশ পৃথিবীর বুকে, তারা যদি না সরে আসতে পারে তাহলে কিন্তু আগামীতে খুব প্রবলেম দেখা দেবে। আগামীতে গোটা মানব জাতির পক্ষে কিন্তু বেঁচে থাকার যে মিনিমাম রসদটুকু, সেই রসদটুকু জোগাড় করা মুশকিল হয়ে যেতে পারে। ইউরোপ পুড়ছে মধ্য ভারতও, এবং এই গোটা যে ক্লাইমেট, গোটা যে জলবায়ু, সে সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে, যেটা এই মুহূর্তে ইসরায়েলের আগ্রাসী মনোভাব। আমেরিকা সরে গেলেও ইসরায়েল কিন্তু কিছুতেই সরতে চাইছে না, তাদের কিন্তু আবারও একটা টার্গেট রয়েছে। তারা যেটা করে, প্রতিবার যে কাজটি করে থাকে সেটি হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে যায় তারা কিন্তু সরাসরি তাদের আঙুল ভেঙে দেওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এর আগেও দেখা গেছে যে ট্রাম্পের একজন বড় সমর্থক কার্ককেও তারা রীতিমতো এটা, এবং তার কার্ককে একটা সন্দেহজনকভাবে তাকেও মেরে ফেলা হয়েছে, এবং অবশ্যই আমেরিকা জুড়ে একটা বড় যে একটা ষড়যন্ত্র যে হয়েছে সেটা খুব ভালো করে বোঝা যায়। এবং যারা এই বিষয়ে পোস্ট করেছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ, যারা বিষয়ে জানেন, তারা কিন্তু বলেছেন যে এই কার্ক যেহেতু ভীষণ রকম ইসরায়েল বিরোধী ছিল এবং সেই কারণে ইসরায়েলের তরফ থেকেই হয়তোবা তাকে মেরে ফেলা হতে পারে। এবং এই খুনগুলো খুব স্বাভাবিকভাবেই বড় একটা প্রশ্নচিহ্নের মুখে আমাদের দাঁড় করায় যে বিশ্ব রাজনীতি একে অপরকে আমরা নিজেদেরকে প্রভাবে আনতে গিয়ে, নিজেদেরকে করায়ত্ত করতে গিয়ে, নিজেদেরকে এবং বিকিয়ে দিতে গিয়ে আমরা কোন পরিস্থিতি এসে দাঁড়াই মাঝে মাঝে। বিশ্ব রাজনীতিতে কিন্তু ইসরায়েল কিন্তু দিন আস্তে আস্তে এটুকু অন্তত প্রমাণ করা যাচ্ছে, পৃথিবীতে সবাই বুঝতে পারছে এই মুহূর্তে যে পৃথিবীতে সবথেকে বেশি কোনো ক্ষতিকর দেশ যদি কিছু থেকে থাকতে পারে সেটা কিন্তু ইসরায়েলের যে এই যে মানসিকতা, আগ্রাসী মানসিকতা, নিজেদের বর্ডার বড় করার মানসিকতা, তা কিন্তু আগামীতে ইসরায়েলকে গোটা পৃথিবীর কাছে শুধু যে লজ্জার সম্মুখীন করবে এমনটা নয়, তারা কিন্তু পৃথিবীর মুখে একটা বড় কালির দাগের মতো হয়ে থেকে যাবে। তো ইসরায়েল এই পরিস্থিতির থেকে কবে নিজেদেরকে বাঁচাতে পারবে আমি জানি না, কবে নিজেদেরকে বের করে আনতে পারবে আমি জানি না, তবে সে সম্ভাবনা অন্তত আমি দেখছি না। অন্তত বিশেষজ্ঞদের তাই মতামত যে সেই সম্ভাবনা সুদূর ভবিষ্যতে অন্তত থাকবে না। এবার দেখার আমেরিকা কি করে, কারণ তারা এবার প্রথমবার আমেরিকার যে ইন্টারেস্ট ছিল নিজেদেরকে রক্ষা করা, সেই আমেরিকান ইন্টারেস্টে কিন্তু তারা এবার হাত দিয়েছে। এবার দেখবার আমেরিকা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। যদিও আমেরিকা খুব যে বেশি কিছু করবে এমনটা নয়, এর আগেও আমরা বলেছি যে ইসরায়েল এবং আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা অদ্ভুত রকম একটা ব্যাপার রয়েছে। নিশ্চয়ই ইসরায়েলের কাছে আমেরিকার সংক্রান্ত অনেক কিছু, মানে আমেরিকান লিডারদের অনেক কিছু রয়েছে যেগুলো তারা ভবিষ্যতে ব্যবহার করতে পারে বলে সেই লিডারদের অন্তত মনে হয়। তাই তারা ইসরায়েলের বিরুদ্ধে খুব সরাসরি খুব কড়া পদক্ষেপ নিতে কিন্তু তারা পিছুপা
হয়েই যায়। ইনফ্যাক্ট তারা কিন্তু এটা নিতে চায় না। আমি জানি না সেটা কারণ এক্স্যাক্টলি কী, তবে ইসরায়েল এই প্রতিবার একটা এসকেপ রুট খুঁজে পায়, একটা বেঁচে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পায়। আগামীতে এটাও দেখবার যে ইসরায়েল সত্যি সত্যি এবার বেঁচে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বার করতে পারছে, নাকি কাককে যেরকম করে মেরে ফেলা হয়েছিল সেভাবে আমেরিকার কোনো একজন লিডারকে তারা এবার মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে, নাকি তারা অন্য কোনো রাস্তা নিচ্ছে। অন্তত তারা তাদের এই প্রেশার গেম চালিয়ে যাবেই, এবং এই প্রেশার গেমের ফলে পৃথিবীতে কিন্তু যুদ্ধের যে বাতাবরণ, যুদ্ধের যে জলবায়ু, যুদ্ধের যে আবহাওয়া, সেটি কিন্তু খুব পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না, যেমন করে পরিবর্তন হচ্ছে না পৃথিবীর সামগ্রিক জলবায়ু। এবছর এল নিনো এলেও আগামীতে এই এল নিনোর প্রভাবে যে পৃথিবীর সার্বিক জলবায়ুতে যে প্রভাব পড়বে, সেই প্রভাব কিন্তু আমরা আগামীতে মুক্ত হতে পারব না সেই প্রভাব থেকে। অন্তত এটুকু আপনাদের জানিয়ে দিতে পারি।